আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলার রাতের সংবাদে। সঙ্গে আছি আমি এসকে কল্পনা। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার 22 আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটটি নির্বাচন করা হয়েছে। প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন সড়ক নির্মাণ এবং 3টি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সবাই প্রধানমন্ত্রী তারেক রহমান ভোলার ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দেন। একই সঙ্গে ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক নেটওয়ার্ক তৈরির উদ্যোগ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি পণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্যে গতি আসবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি পদে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও 1 সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার 22 আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয় জানিয়েছে, 21 আগস্ট সন্ধ্যা 7:30 মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে কার্যভার গ্রহণ করেন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি একই সঙ্গে সংসদ সদস্য পদে বহাল থাকতে পারেন না, ফলে তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে আসনটি শূন্য হওয়ার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের বিষয়টি পাঠানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সংসদ সদস্য পদে থাকার সাংবিধানিক সুযোগ না থাকায় আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হলো। বাংলাদেশের অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি, বাড়তি দারিদ্র্য ও বেসরকারি খাতে ঋণ প্রবাহের ধীরগতিকে নতুন উদ্বেগ হিসেবে দেখছে ব্যবসায়ী মহল। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেছেন, সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রায় 26% হলেও বেসরকারি খাতে তা মাত্র 5%। এতে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার 22 আগস্ট রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। তার বক্তব্য অনুযায়ী জুলাইয়ে দেশের মূল্যস্ফীতি 8.32% নেমে এলেও এটি এখনও অর্থনীতির জন্য বড় চাপ। জুনে মূল্যস্ফীতি ছিল 9.16%। ডিসিসিআই সভাপতি জানান, 2022 সালে দেশের দারিদ্র্যের হার ছিল 18.7%, যা 2025 সালে বেড়ে 21.5% দাঁড়িয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সংকটের প্রভাবেও অর্থনীতিতে নতুন চাপ তৈরি হচ্ছে। তাসকিন আহমেদ বলেন, উচ্চ সুদের হার এবং ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের বেশি ঋণ নেওয়ার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সংকুচিত হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি আরও কঠিন হতে পারে। এ পরিস্থিতিতে সরকারি ঋণ গ্রহণ সীমিত করে বেসরকারি খাতে পর্যাপ্ত অর্থ প্রবাহ নিশ্চিত করার উপর গুরুত্ব দেন তিনি। ব্যবসায়ী মহলের পক্ষ থেকে ব্যাংক নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য কর্পোরেট বন্ড ও সুকুকের বাজার সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি 2035 সালের মধ্যে কর জিডিপি অনুপাত 15% উন্নতি করার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশের লজিস্টিক ব্যয় এখনও জিডিপির 15 থেকে 20%, যা উন্নত অর্থনীতির তুলনায় অনেক বেশি। এতে কোনো দেশের সঙ্গে জাতীয় স্বার্থে আপোষ করে বাংলাদেশে কোনো সিদ্ধান্ত নেবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায়, তবে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শনিবার 22 আগস্ট সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। এদেশের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশ আগ্রহী। তবে সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থের সঙ্গে কোনো আপোস করা হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতে আশ্রয় নেওয়া অন্যান্য ব্যক্তিদের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ তাদের ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে চায় সরকার। ভারত সফরের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কোনো তাড়াহুড়া নেই। প্রয়োজনীয় প্রস্তুতি ও গ্রাউন্ড ওয়ার্ক সম্পূর্ণ করার পর সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওই বক্তব্যে বাংলাদেশের মানুষের অনুভূতিকে আঘাত করেছে। এ বিষয়েও জাতীয় স্বার্থকে সামনে রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নবনিযুক্ত অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জহিরুদ্দিন স্বপন। পদত্যাগের পর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার 22 আগস্ট এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং তা অবিলম্বে কার্যকর হবে। অন্য একটি প্রজ্ঞাপনে রুলস অব বিজনেস 1996 এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। এর আগে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভা পুনর্বিন্যাসের অংশ হিসেবে জহিরুদ্দিন স্বপনের পরিবর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্তালিব রহমান পার্থকে। শুক্রবার 21 আগস্ট সন্ধ্যায় পূর্ণভবনের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি বিএনপির জোটসঙ্গী এবং ভোলার 1 আসনের সংসদ সদস্য। জহিরুদ্দিন স্বপনের নতুন দায়িত্বে নিয়োগের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পুনর্বণ্টনের প্রক্রিয়ায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পন্ন হলো। সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যে কোনো সময় কাউকে সম্মান দিতে পারেন, আবার যে কোনো সময় সেই সম্মান ফিরিয়েও নিতে পারেন। তাই কোনো রাজনীতিবিদেরই অহংকার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম। শনিবার 22 আগস্ট বগুড়া নবগঠিত মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মীর শাহী আলম বলেন, গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের চর্চা ও বিকাশ ঘটেছে। বর্তমান দেশের সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলেও দাবি করেন তিনি। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী অহংকারহীন ও দায়িত্বশীল একজন রাজনীতিবিদ। মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য। গণতন্ত্র শুধু নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। উল্লেখ করে মীর শাহী আলম বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা, সবার অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য বৃদ্ধি প্রকাশ পায়। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে তিনি মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও খেলার মাঠ উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। দুপুরে মোকামতলা উপজেলার নবগঠিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে পরিচিত সভায়ও অংশ নেন তিনি। সেখানে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং মানুষের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় ত্রাণবাহী ফ্লোটিলা আটকে দেওয়া এবং এর অভিযাত্রীদের আটক ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক এ তথ্য জানিয়েছেন। শনিবার তুরস্কের বিচার মন্ত্রণালয় এ পরোয়ানা জারি করে। নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলি সেনা সদস্য এফেক মোস্তভিজ নাসের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। তুরস্কের বিচারমন্ত্রীর দাবি, আন্তর্জাতিক জলসীমায় গাজার উদ্দেশ্যে যাত্রা করা ফ্লোটিলা নৌবহরে অভিযাত্রীদের ওপর হামলা, তাদের আটক ও নির্যাতনের অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, স্বাধীনতা হরণ, হামলা, নির্যাতন
সম্পত্তি ধ্বংস ও লুটপাট সহ একাধিক অভিযোগে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। গত মে মাসে গাজার বাসিন্দাদের জন্য খাবার, ঔষধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে স্পেন থেকে ফ্লোটিলা নৌবহরটি যাত্রা করে। প্রায় 50টি নৌযানে বিভিন্ন দেশের 430 জন মানবাধিকার কর্মী ছিলেন। গাজায় পৌঁছানোর আগে নৌবহরটি আটকে দেওয়া হয় এবং অভিযাত্রীদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা কয়েকজন অভিযাত্রী ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতন ও হয়রানির অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়াতেও ইসরায়েলের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তুরস্ক দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছে। নতুন এই গ্রেপ্তারি পরোয়ানার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক রেড নোটিশ জারির আহ্বান জানিয়েছে তুরস্কের বিচারমন্ত্রী। এবার আবহাওয়া সংবাদ। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম এ তথ্য জানান। অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার 23 আগস্ট চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বুধবার 26 আগস্ট চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে দেশের তাপমাত্রা বড় ধরনের পরিবর্তন না হলেও বৃষ্টির কারণে কোথাও কোথাও তাপমাত্রা সামান্য কমতে পারে। দর্শক, এই ছিল আজকের রাতের সংবাদ। দেশ বিদেশের সর্বশেষ খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আবারও দেখা হবে নতুন খবর নিয়ে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।